আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের নতুন একটি সৃজনশীল সমাধানে। তাহলে আমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখি, প্রথম আমাদের যেই উদ্দীপকটা দেওয়া হয়েছে সেই উদ্দীপকে বলা হয়েছে আমার এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। দেখো 3x - 2y = 6, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। ওকে, এরপরে দেখো আবার দুইটা বিন্দুর কথাও বলা হয়েছে। একটা বিন্দু বলা হয়েছে a x, y, আর আরেকটা বিন্দু বলে দিচ্ছে a, b। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে আমরা যে উদ্দীপকটা পড়লাম, উদ্দীপকের আমরা এখনো জিনিসটা ক্লিয়ার না যে এটা দিয়ে আমরা আসলে কি কি করব যতক্ষণ না আমরা এই কোশ্চেনগুলো পড়তেছি। তো ক নম্বর কোশ্চেনটা আমরা যদি একটু পড়ে দেখি, যে এখানে বলা হয়েছে যে সরলরেখাটির ঢাল নির্ণয় করো। তার মানে আমার এখানে যেই সমীকরণটা দেওয়া আছে এটা একটা সরলরেখার সমীকরণ, আর এই সরলরেখার সমীকরণের ঢাল আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি। দেখো আমার হচ্ছে এখানে সমীকরণটা যেটা দেওয়া ছিল সেই সমীকরণটা হচ্ছে আমার 3x - 2y = 6, 3x - 2y = 6, সেটাই আমরা হচ্ছে এখানে একটু লিখে ফেলি যে তোমার এটা হচ্ছে আমার সরলরেখার সেই সমীকরণটি। এই সমীকরণ থেকে এখন আমাকে ঢাল বের করতে হবে। তো ঢাল বের করার অলরেডি আমরা হচ্ছে দুইটা উপায় কিন্তু শিখে ফেলেছি। একটা হচ্ছে যে এই সরলরেখাকে আমরা আদর্শ সরলরেখার সমীকরণের রূপে যদি আনতে পারি। কিভাবে আদর্শ সরলরেখার সমীকরণটা আবার কেমন, সেটা হচ্ছে দেখো, আদর্শ সরলরেখার সমীকরণ আমাদের বলে যে আমি y = mx + c, y = mx + c, এখানে y এবং x, y মানে y অক্ষ, x মানে x অক্ষ, এবং এখানে m বলতে কি বোঝানো হয়েছে, ঢাল। এখানে m হচ্ছে কি, ঢাল। ওকে, আর c হচ্ছে কি বলতো, একটা ধ্রুবক মান, একটা ধ্রুবক মান। c হচ্ছে একটা ধ্রুবক, একটা ধ্রুবক, এখানে লিখে দিব একটা ধ্রুবক। এবং এটা দ্বারা আরো একটা জিনিস বোঝানো হয় যেটাও আমরা অলরেডি শিখে ফেলেছি, সেটা হচ্ছে কি, যে এটা y অক্ষের ছেদক। তাহলে এটা হচ্ছে y অক্ষের ছেদক। তাহলে একটা সরলরেখা y অক্ষকে কি পরিমাণ ছেদ করেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো এই c এর মান থেকে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা কি এই সমীকরণের মতন এক লাগতেছে? না, এক কিন্তু লাগতেছে না। তাহলে আমাকে যেভাবেই হোক এই সমীকরণ দুইটাকে এক করে নিতে হবে যেন এগুলা একটু একরকম লাগে। তাহলে সেটা কিভাবে আমরা করতে পারি, যে দেখো এখন এখন দেখো এখানে হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে সবগুলা চলক এক পাশে আছে, কিন্তু আমার এখানে বলা হয়েছে যে আদর্শ সমীকরণে ওয়াইটা থাকবে এক পাশে, শুধুমাত্র ওয়াইটা থাকবে এক পাশে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 3x - 2y = 6 লিখে ফেলি। তাহলে ওয়াইটাকে এক পাশে রেখে আমরা বাকিগুলাকে ডান পাশে পাঠিয়ে দিই। ওয়াইটাকে এক পাশে রেখে বাকিগুলাকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে ব্যাপারটা দেখতে কি এমন হবে না? ব্যাপারটা তো এমনই হবে, এখানে +3x আছে, সেটা এসে এখানে হয়ে যাবে -3x। এরপরে যেটা আমরা করব, দেখো এখানে y কিন্তু একেবারেই সিঙ্গেল, একেবারেই একা আছে, এর সাথে কিন্তু কোনো তোমার সহগ নাই। তাহলে আমরা এখানে ওই -2টাকে y এর সাথে রাখতে পারবো না। তাহলে আমরা কি করব, এই যে -2টা এখানে y এর সাথে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, -2 দিয়ে ভাগ হবে। আর এখানে -3, এখানেও তোমার হচ্ছে -2টা ভাগ হয়ে যাবে। ধরো এক্সটাকে আমরা একটু আলাদা লিখি বা আমরা সাথেও লিখতে পারি, সাথে লিখে দিলাম। এখন একটু লক্ষ্য করে দেখো যে আমি যদি এটাকে একটু আগে লিখি, মানে এক্সটা এখানে যেহেতু আমাদের এই যে এক্সটা এটা আগে ছিল, তো এক্সটাকে যদি আমি একটু আগে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি একটু সাজিয়ে লিখতে পারবো, তাই তো? তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে এই ব্যাপারটা প্লাস হয়ে যাবে, আর 3/2 এক্স পাশে রেখে দিলাম, আর এখানে হবে কি বলতো, -3। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু এই যে এই সমীকরণের সাথে যদি এখন তুলনা করি, এখন যদি তুলনা করি, এদের চেহারা অলমোস্ট এক হয়ে গেছে। দেখো, ওই যে দেখো, এই যে y = mx + c, এই যে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই। একটু বলি, আদর্শ সরলরেখার সমীকরণকে আমরা হচ্ছে একটু শর্ট করে লিখলাম, সমীকরণকে তুলনা করে পাই। তাহলে তুলনা করে কি পাই সেটা আমরা একটু দেখি। যে যেমন দেখো এখানে y এর জায়গায় y ঠিকই আছে, কিন্তু এখানে x এর সহগ ছিল m, কিন্তু এখন আমার x এর সহগ কত বলতো, এই যে 3/2। তাহলে আমি বলতে পারি m = 3/2, m = 3/2 বলতে পারি। আবার এখানে c কি বলা যেতে পারে, দেখো এখানে c মানে ছিল আমাদের ধ্রুবক, আর এখানে আমাদের ধ্রুবক হিসেবে আছে -3। তার মানে এখানে c আমরা বলতে পারি
-3। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের ঢালটা কত হবে এখন তোমরাই বলো তো ভাইয়া। যে এই যে দেখো এক্স এর সহগটাই কি ঢাল ছিল না? তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর সহগ 3/2, অতএব ঢাল এই যে ইজ ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 3/, এটা গেল একটা পদ্ধতি। এখন এত বড় না করে আমরা যদি একটু ছোট করে করতে চাই, আমরা কিন্তু সেটাও অলরেডি শিখে ফেলেছি। তো একটু দেখি আমরা সেটা কিভাবে আমরা জানি করি। যে দেখো যদি একটা আদর্শ সরলরেখার সমীকরণ আসলে এমন না হয়ে যদি একটু এইভাবে দেখতে হতো যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, যদি আমাদের একটি সরলরেখার সমীকরণ হয়, যদি একটি সরলরেখার সমীকরণ হয়, তবে তাহলে এটা ঢালটা আমরা কিন্তু অনেক ইজিলি বের করতে পারি। এটা ঢালটা কিন্তু আমরা অনেক সহজে বের করতে পারবো। সেটা কিভাবে বের করতে পারবো জানো? তাহলে আমরা এই যে এখানে ঢাল ইকুয়ালস টু, এই সরলরেখার জন্য ঢাল ইকুয়ালস টু মানে ঢাল m দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়ালস টু বলবো মাইনাস, মানে এটা সব সূত্রের জন্য কিন্তু মাইনাস, এটা এখানে কিছু আছে বলে সেজন্য মাইনাস, ব্যাপারটা এমন না, এটা সব সময় মাইনাস হবে। ওকে, মাইনাস তারপরে x এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই কি হবে বলো তো, y এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এটা দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর এবং সহজভাবে সমাধান করে ফেলতে পারি। তখন আমাদের এত কিছু ঝামেলা করা লাগবে না। তাহলে দেখো এই যে এই সরলরেখাটা, দেখো আমি এটাকে যদি এইভাবে সাজিয়ে নিতাম, দেখো এটা কিন্তু এইভাবে নাই, যেভাবে দেওয়া আছে। এখন আমরা আবার এটা ধরো দ্বিতীয় পদ্ধতি, ধরো দ্বিতীয় পদ্ধতি আমরা হচ্ছে দেখতেছি, সেটা হচ্ছে আমরা কি করব বলো তো। এই যে দেখো 3x মাইনাস 2y, দেখো এই 6টা যে এই পাশে আছে, কিন্তু আমার কিন্তু এই পাশে ডান পাশে শুধুমাত্র 0 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 0টাকেই রাখি। যে তোমার হচ্ছে যে এই পাশে তোমার এই যে 6 এই পাশে চলে আসলে -6, আর ডান পাশে রেখে দিলাম শুধুমাত্র 0 শূন্যটাকে। ওকে, আচ্ছা এখন যে কাজটা আমরা এখন করব সেটা হচ্ছে যে দেখো এটা কিন্তু অনেকটা এখন এক হয়ে গেছে। ওকে, এক হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এখন আমরা কি বলতে পারি, এখানে m বা ঢাল ইকুয়ালস টু, এখান থেকে আমরা ঢাল ইকুয়ালস টু কি বলতে পারি, যে তোমার মাইনাস x এর সহগ সেটা হচ্ছে কি 3, আর y এর সহগ সেটা হচ্ছে কি বলতো -2। x এর সহগ 3 আর y এর সহগ হচ্ছে -2। তাহলে সেক্ষেত্রে এটা এইভাবে বলা যাবে, এবং মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 3/2। তাহলে কিন্তু আমরা খুব সুন্দর এবং সহজভাবে জাস্ট দুইটা লাইনেই কিন্তু আমরা ঢাল পেয়ে যাচ্ছি। ওকে, এটা কিন্তু আমরা যদি এমসিকিউ যখন সলভ করতে যাব তখন কিন্তু খুব বেশি করে আমরা এটাই ব্যবহার করব। ওকে, আচ্ছা তাহলে আমরা ক নাম্বার কোশ্চেনে কিন্তু সমাধান পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাও একটা অ্যান্সার, দুইটাই একই পদ্ধতি, শুধুমাত্র ভিন্ন। আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যেই খ নম্বর অঙ্কটা দেওয়া আছে, সেটা আমাদের কি বলছে একটু পরে দেখি। এখানে বলা হয়েছে যে সরলরেখাটির সমান ঢাল বিশিষ্ট, সরলরেখাটির সমান ঢাল বিশিষ্ট, তার মানে এখানে একটা যে সরলরেখাটা দেওয়া আছে সেটারই ঢাল বিশিষ্ট। এর ঢাল যা, আমি যে নতুন যে সরলরেখা বের করব তার ঢাল কি একই। ওকে, ভেঙে ভেঙে আমরা হচ্ছে কোশ্চেনটা একটু পড়ার চেষ্টা করতেছি। তারপরে দেখি যে এবং সি 2, -1 বিন্দুগামী, বলে দিছে যে একটা বিন্দু আছে সি, সেই সি হচ্ছে কি 2, তাহলে সেই বিন্দু দিয়ে যাচ্ছে, এবং এই যে আমার উদ্দীপকের যে সরলরেখাটা আছে তার সাথে কি হচ্ছে, মানে তার ঢালের সাথে সমান হচ্ছে। ওকে, আচ্ছা এরপরে যেটা বলা হয়েছে যে সরলরেখার তোমার সমীকরণ নির্ণয় করো, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আমরা আপাতত এতটুকু আগে করে নিই। আমরা যদি পুরোটা একবারে পড়ে ফেলি আমরা হচ্ছে পুরোটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না, করতে গেলেও আমাদের খুব অসুবিধা ফেস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে আগে সমীকরণ বের করতে বলছে তো সমীকরণটা বের করে ফেলি, তারপরে দেখি আর কি কি বলছে সেটা আমরা পরে করব। ঠিক আছে, তাহলে হচ্ছে মনে রাখবো বিন্দুটা 2, -1। তাহলে বন্ধুরা ক্ষয়ের সমাধানে আমাদের প্রথমে বলে দিছে যে আমার যে সরলরেখাটা দেওয়া ছিল উদ্দীপকে তার ঢাল, আর এই যে আমি নতুন যে সরলরেখা বের করব তার ঢালটা সমান। তাহলে আগের ঢালটা জানি আমরা কত পেয়েছিলাম, ক হতে পাই, হ্যাঁ ক হতে পাই সরলরেখার ঢাল m = পেয়েছিলাম 3/2। ওকে, 3/2। আর কি পেয়েছিলাম, সেটা হচ্ছে একটা বিন্দু দেওয়া ছিল, যে ওই সরলরেখাটা মানে যে সরলরেখাটা আমি এখন বের করতে যাচ্ছি সেই সরলরেখাটা আবার হচ্ছে সি একটা বিন্দু আছে 2, -1 ওই বিন্দু দিয়ে যায়। তাহলে ওই সরলরেখারই একটা বিন্দু, সরলরেখার একটি বিন্দু দেওয়া আছে সি,
সেটা হচ্ছে কি বলতো 2, -1। ওকে, তাহলে ঢাল দেওয়া আছে আর এই সরলরেখার একটা বিন্দু দেওয়া আছে 2, -1। এই যে ভাই ঢাল আর একটা বিন্দু দেওয়া আছে, তাহলেই আমরা কি কোন সূত্রটা মাথায় আসে বলতো? সূত্রটা কিন্তু অলরেডি আমরা জানি। সেই সূত্রটা হচ্ছে কি, যে যদি ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকে তাহলে সূত্র হবে সরলরেখার সমীকরণ ইকুয়ালস টু, সরলরেখার সমীকরণ বের করতে বলছে, আর সমীকরণ লিখবো না, লিখবো সমী। ওকে, এটা ফোঁটা দিলে বুঝতে পারবে স্যার যে না সমীকরণ বের করতেছো। সরলরেখার সমীকরণটা হবে হচ্ছে y, এটাই হচ্ছে আমাদের সেই সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা, y - y1 = m × x - x1। ওকে, আচ্ছা এখানে x1 y1 হচ্ছে কি, আমার এই যে যেই বিন্দুটা দেওয়া থাকবে, যে একটা বিন্দু দেওয়া থাকবে সেটাই হবে x1 এবং y1 এর মান। প্রথম হচ্ছে x1 এর মান থাকবে অবশ্যই ভুজ বা x এর মান, আর পরেরটা থাকবে অবশ্যই কোটি বা y এর মান, মানে y1। আর m হচ্ছে ঢাল 3/2 দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে ওই অনুযায়ী বসিয়ে দিই। y1 কত, এখানে -1। তাহলে অবশ্যই এখানে আমি একটা ব্র্যাকেট চিহ্ন ইউজ করব, আর না হলে আমরা যদি বুঝে ফেলি তাহলে সেক্ষেত্রে ওখানে মাইনাসে মাইনাসে প্লাস করে দিব। কিন্তু দুর্ঘটনা এড়াতে যেন ভুল না হয় আমাদের, সেক্ষেত্রে অবশ্যই আমরা বেশি বেশি করে ব্র্যাকেট ইউজ করার চেষ্টা করব। আবার কেন এম রাখবো, এম এর মান আমরা জানি, বসিয়ে দিব। x1 হয়ে যাবে হচ্ছে বলতো এই যে এটা, দেখো x1 2 y1 -1, আর এই যে আমাদের ঢাল 3/2, এটা আমরা হচ্ছে বসাই দিছি। বসাই দেব, এতটুকু রাখলেই আসলে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে টিচার তো মানবে না, টিচার তো মানবে না, বলবে যে আরেকটু করো। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু করে দিই, একটু সুন্দর যেন লাগে ব্যাপারটা। তাহলে কি মাইনাসে মাইনাসে +1 3/2। এখানে দেখো 2টা কিন্তু এখানে ভাগ আকারে আছে, তোমরা যদি বুঝে থাকো, দেখো নিচে আছে মানে কি ভাগ অবস্থায় আছে পুরোটার সাথে। তাহলে যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে অবশ্যই গুণ হবে, এই পাশে আসলে অবশ্যই গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে, আর এখানে 3টা থেকে যাবে। এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে এখান থেকে এটাও গুণ করে দিব। তোমাদের বোঝার স্বার্থে আমি যতটা সুন্দরভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন বুঝিয়ে করানো যায় আমি সেভাবে কিন্তু করিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অনেকগুলো লাইন যদি বুঝে যাও তাহলে সেক্ষেত্রে এখানে লাইন গ্যাপও দিতে পারো। এখন ব্যাপারটা আমরা একটা কাজ করি, তোমার হচ্ছে দেখো আমরা হচ্ছে সব বিষয়গুলো যে তোমার আদর্শ সরলরেখার সমীকরণে রাখতে হবে ব্যাপারটা একেবারে এমনও না। আবার আমরা চাইলে কিন্তু কি করতে পারি বলতো, যে ইনিশিয়ালি আমরা আদর্শ সরলরেখার সমীকরণ হিসেবে রাখতে পারি, বা আবার আরেকটা কাজ করতে পারি যে সবগুলোকে এক পাশে এনে আরেক পাশে শূন্য রাখতে পারি, দুইটা করলেই হবে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে যে একটা পাশে 0 রাখি, আমার কাছে সেটাই মনে হচ্ছে যে একটু ভালো দেখাবে। -6 এইগুলোকে এই পাশে আনি, -2y -2, আর হচ্ছে এই পাশটা তাহলে কি থাকতেছে, 0 থাকতেছে। আচ্ছা যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় আমি আরেকটা লাইন দরকার হয় এক্সট্রা করব, সেটা হচ্ছে দেখো এই পাশে আমি রাখবো 0, কিচ্ছু রাখবো না, আর 3x - 6 -2y -2 এটাই পাশে। ওকে, এই পাশে 0 থাকলো। আচ্ছা এই পাশে 0 থাকলো, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে এখন 3x - 6 -2y -2 = 0। 0টা মানে এইটা = 0, আবার তোমার হচ্ছে 0 = এটা, ব্যাপারটা কিন্তু একই। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, এখানে আর বা দেওয়ার আশা করি আর কোনো প্রয়োজন নাই। এখন আমরা অতএব দিয়ে 3x আর xটাকে আমরা বলছি ভাইয়া আপনি হচ্ছে এটাকেও তো এই পাশে আনতে পারতেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারতাম, কিন্তু xটাকে আসলে ঋণাত্মক রাখতে মানে কোনোভাবেই আমরা ইচ্ছুক না, আর আমরা কখনোই ভাবে রাখি না। সবসময় চেষ্টা করি আমরা xটাকে যেন হচ্ছে তোমার পজিটিভ রাখি। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখতে ব্যাপারটা ভালো লাগে, আর এটা হবে -8। আশা করি তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পেরেছো, আমরা কিন্তু সরলরেখার সমীকরণটা পেয়ে গেছি। ওকে, আমাদের কিন্তু অর্ধেক কোশ্চেনের সমাধান ডান। এরপরে দেখি আমাদের এখানে কি বলা হয়েছে, আমরা দেখি সেটা হচ্ছে যে সমীকরণ নির্ণয় করো, করে ফেলেছি। সরলরেখাটি দ্বারা y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমার যে সরলরেখাটা আছে সেটা আবার কি বলতো, y অক্ষকে ছেদও করছে। এবার ছেদ করছে যেহেতু, তার মানে কি অবশ্যই একটা ছেদবিন্দু আছে, তাহলে সেই ছেদবিন্দুটা কত সেটা হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছে। তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায়। আবার দাগিয়ে ফেলছি। ওকে, তাহলে এটাকে একটু উপরে তুলে দিই, y বার হবে y বার। ওকে, এটা আমি জানি আমার মূল বিন্দু, যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয় 0,0, মূল বিন্দুর স্থানাঙ্কটা কত হবে 0,0। ওকে,
আচ্ছা 0,0 কি ভালো কথা, মূলবিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে 0,0। আচ্ছা এখন যে এই ব্যাপারটা আমরা একটু লক্ষ্য করে দেখি সেটা হচ্ছে এটা আবার ওয়াই অক্ষকে, এই সরলরেখাটা আমার এসে ওয়াই অক্ষকে ছেদ করছে। তার মানে এই যে ওয়াই অক্ষটা এই যে আমার ওয়াই অক্ষ এটাকে এসে এই সরলরেখাটা ছেদ করে গেছে। ওকে, সেটা কিভাবে ছেদ করতে পারে? বিভিন্নভাবে ছেদ করতে পারে। এটা চাইলে হচ্ছে দেখো তোমার হচ্ছে এইভাবে ছেদ করতে পারে, এটা চাইলে এইভাবে ছেদ করতে পারে, এইভাবে ছেদ করতে পারে, দেখো তাও ওয়াই অক্ষকে ছেদ করতেছে, এইভাবে করতে পারে। তাহলে যে কোনো উপায়ে কিন্তু করতে পারে ব্যাপারটা। কিন্তু আমরা হচ্ছে একটু দেখি যে আসলে ব্যাপারটা কিভাবে ঘটছে আর কিভাবে ছেদই বা করছে। আর হচ্ছে তোমার এই যে সমীকরণ বা এটা এই ধরনের কোশ্চেন সমাধানের জন্য তোমার যে চিত্র আঁকাটা মাস্ট, ব্যাপারটা মোটেও এমন না। আমরা আগেও বলেছি যে চিত্র শুধুমাত্র আঁকবো আমরা নিজেদের জন্য, যেন নিজেরা একটু ভালোভাবে বুঝতে পারি। ওকে, যে ব্যাপারটা কি হচ্ছে একটু চোখের সামনে যেন আনতে পারি। তাহলে আমরা খুব ভালোভাবেই জানি যে এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটা যখন এই যে তোমার ওয়াই অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে যখন ছেদ করবে, তাহলে লিখি সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করলে, সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করলে ছেদবিন্দে মানে তোমার হচ্ছে যে ছেদবিন্দুটা হবে, ছেদবিন্দুতে কার মান 0 হবে? কার মান 0 হবে? আমরা অলরেডি শিখে ফেলেছি। সেটা হচ্ছে কি যে ওয়াই অক্ষে আজীবন এক্স এর মান 0, ওয়াই অক্ষে সব সময় এক্স এর মানটা 0 হবে, আর এক্স অক্ষে আজীবন ওয়াই এর মান 0 হবে। ওকে, তার মানে ছেদবিন্দুতে কার মান 0 হবে বলতো? যে এক্স এর মান 0 হবে। ওয়াই অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে কি হবে? এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0 হবে। ওকে, এক্স ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু 0 হবে, খুবই ভালো কথা। এখন কথা হচ্ছে ভাইয়া যে এক্স ইকুয়ালস টু 0 তো পাইলাম, এখন এই 0 কি বাসা নিয়ে যাবো? বাসা নিয়ে যাবো না। আমরা কি করব? এই 0টা অবশ্যই কি এই যে সমীকরণটা আমার আছে এই সমীকরণে আমি বসাই দিব, সমীকরণে আমি বসাই দিব। দেখি তাহলে কি 3 ইন্টু 0, ভালো কথা, -8 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এইখানে ব্যাপারটা কি হলো, 3 এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে গেল, আর -8টা এই পাশে গেলে +8 হয়ে যাবে, এবং y ইকুয়ালস টু কি হবে? তাহলে আমি দুই পাশ থেকে কি এটা -8টা প্লাস হয়ে যাবে, কারণ -8 এখানে অলরেডি ছিল। তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি, এই -2টা গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হলে এটা হবে -4। এই যে 8 এর আগে যে প্লাস আছে আর এখানকার মাইনাস, প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে -4। আচ্ছা, তাহলে মানে আমার হচ্ছে এখন এই ছেদবিন্দুটা তাহলে কি হলো? ছেদবিন্দুটা তাহলে কি হলো আমরা দেখি। তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু নির্ণেয় ছেদবিন্দু, নির্ণেয় ছেদবিন্দুটা কি হবে? এক্স এর মান হবে 0, ওয়াই এর মান হবে -4। এক্স এর মান তো 0ই, এই প্রথমেই ছিল এক্স এর মান 0, তো সেজন্য এখানেও হচ্ছে 0, আর হচ্ছে ওয়াই এর মানটা আমরা কত পেলাম? -4। তার মানে সেই বিন্দুটা কি হবে বলতো? বিন্দুটা কি হবে, কোথায় হবে? দেখো এক্স এর মান তো 0, এই যে তোমার পুরো ওয়াই অক্ষে, আর ওয়াই এর মানটা মাইনাস কোথায় বলতো? যে নিচে, তাই তো, নিচে। তার মানে ব্যাপারটা কি অনেকটা এইখানে হবে না? 0, -4। এই যে এই বিন্দুটা দিয়ে আসলে ওই সরলরেখাটা চলে যাবে, সরলরেখাটা চলে যাবে এই বিন্দুটা দিয়ে। ওকে, এই বিন্দুটা দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব, আচ্ছা যদি এখানে এক্স অক্ষের ছেদবিন্দু বলতো তখন আবার কি বলতাম? ওয়াই এর মান 0, সে ওয়াই এর মান 0টা বসাইলে আমরা কিন্তু আবার এক্স অক্ষের ছেদবিন্দু পেয়ে যেতাম। অনেক সহজ ব্যাপারটা, অনেক সহজ। ওকে, এখন আমরা চলে যাব নেক্সট গ নাম্বার কোশ্চেনটা। দেখো বন্ধুরা, তোমার হচ্ছে গ নাম্বার কোশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে যে প্রমাণ করো যে এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য মানে হচ্ছে এ যে বিন্দুটা দেওয়া আছে এক্স কমা ওয়াই, বি যে বিন্দুটা দেওয়া আছে এ কমা বি। ওকে, এটার বলছে যে দূরত্বটা। তো দূরত্ব নির্ণয় সূত্র তো আমরা জানি, যে ভাই নতুন করে শেখার কি, দূরত্ব নির্ণয় সূত্র তো অনেক সহজ, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, পুরোটাকে রুট করে দেন, হয়ে গেল, দৈর্ঘ্য তো চলে আসবে, তাই না? তাহলে এটা আবার হচ্ছে গতে আসার মতন কি, দেখেন আবার বিন্দুগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিছে। হ্যাঁ, সূত্র লিখলেই তো হয়ে যাচ্ছিল। কিন্তু ভাইয়া যেহেতু এটা গতে দেওয়া হয়েছে 4 মার্কের জন্য, মানে অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু ঝামেলা তো করে রাখছে, যে ঝামেলাটা আমাদের সলভ করতে হবে।
ওকে, সেই সলভ করার জন্য আমরা প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করবো যেটা হচ্ছে প্রমাণ করো, যে মানে তোমাকে এটা আসলে সূত্র প্রয়োগ করো না, তোমাকে এটা প্রমাণ করে দেখাইতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে। তো প্রমাণের জন্য এখানে আমরা হচ্ছে যে ব্যাপারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই সূত্রের প্রমাণটা, সূত্রের প্রমাণটা। তো সূত্রের প্রমাণটা আমরা হচ্ছে এখানে একটু লক্ষ্য করে দেখি। এখানে যেভাবে করে দেওয়া হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি শুধুমাত্র যে এখানকার এই নাম্বারিংগুলোই ব্যবহার করব। এখানে যেভাবে ইন্ডিকেট করা হয়েছে আমি সেগুলোই ব্যবহার করতেছি, আর তোমাকে আমি পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই তো এখানে হচ্ছে একটু লক্ষ্য করে দেখো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করব যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো যে এখানে মূলত চিত্রে কি বলা হয়েছে এবং চিত্র দ্বারা আসলে বোঝানো হয়েছে কি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পুরো একটা সমতলীয় একটা তোমার হচ্ছে জায়গা চিন্তা করে নিব এবং সেখানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে আমার এটা হচ্ছে একটা সোজা লম্বা দাগ, এটা হচ্ছে একটা সোজা লম্বা দাগ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, দেখো এখানে চিত্রটা দেওয়া আছে, শুধুমাত্র সেম চিত্রটাই আমি তোমাদের হচ্ছে বোঝার সুবিধার্থে একটু দাঁড়াও, একটু বাইরে গেছে, আবার এই পাশে আমি হচ্ছে একে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে, পাশে আমি একে দেখাচ্ছি। এখন ধরো আমরা চিন্তা করে নিলাম যে এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0। ওকে, আচ্ছা তাহলে প্রথমে যে আমার এই বিন্দুটা দেওয়া আছে, প্রথমে যে এই বিন্দুটা দেওয়া ছিল সেটার হচ্ছে স্থানাঙ্ক ছিল x, y, x, y। তাহলে একটা বিন্দু আমরা যে তোমার হচ্ছে এই যে ছক কাগজে বসাবো, সেগুলো বসাবো কিভাবে? যে প্রথমে যখন আমাদের এই যে x এ প্রথমে যে মানটা থাকবে, x অক্ষ বরাবর আমি ততটুকুই যাব। প্রথমে আমার বিন্দুর স্থানাঙ্কে আমার যতটুকু মান দেওয়া থাকবে আমি কিন্তু ওই পরিমাণই যাব। তাহলে যেহেতু এখানে পরিমাণটা নির্ধারিত না বা এতটুকু বুঝতে পারি যে এটা হচ্ছে প্লাস মান, তো প্লাস মান হলে প্লাস মানগুলো এক্স এর প্লাস মানগুলো অবশ্যই কি ডান পাশে, এক্স এর প্লাস মানগুলো অবশ্যই ডান পাশে। তাহলে আমি ডান পাশেই যাব, কিন্তু কতটুকু যাব আমি হচ্ছে নিজের মতন করে ধরে নিচ্ছি যে এক্সটা আসলে এতটুকু। আমি ধরে নিলাম যে এক্স পরিমাণ আমাকে এতটুকু যেতে বলছে, এক্স মানে আমাকে হচ্ছে এতটুকু যেতে বলা হয়েছে। এরপরে তোমার হচ্ছে উপর দিকে মানে তোমার ওয়াই অক্ষ বরাবর আবার কি ওয়াই পরিমাণ যাব। তাহলে সেক্ষেত্রে আমি এই বিন্দুটা পাবো, আমি ধরে নিলাম আমি বিন্দুটা আসলে এখানে পাচ্ছি। ওকে, এ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। ওকে, এরপরে আরো একটা বিন্দু দেওয়া আছে, ঠিক একইভাবে আমি সেই বিন্দুটা ধরে নিলাম যে এখানে আমার বি, এখানে বিন্দুটা দেওয়া আছে বি, এ কমা বি, এ কমা বি। ওকে, এখন আমাকে দূরত্ব বের করতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাকে এখান থেকে এই যে এই দূরত্বটা বের করতে হবে, এখন দূরত্ব বের করার আগে আমি এখানে একটা তোমাদের খুব বহুল পরিচিত যে সূত্রটা, সেই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা আমরা করব। খুব সহজ, দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু, এমন কিছু না, খুব সহজে আমরা অঙ্কটা করব। প্রথমে আমরা এই যে এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? লম্ব অঙ্কন করব। লম্ব আঁকি, হ্যাঁ, আবার কম্পাস টম্পাস নিয়ে আঁকা লাগবে না, হ্যাঁ, সোজা লম্ব এঁকে দিছি। ঠিক আছে, আমার দাগটা সোজা হয় না, কিন্তু দাগটা একটু সোজা দিয়ে দিই স্কেল দিয়ে। তাহলে একটা লম্ব আঁকলাম, সেই লম্বর নাম দিলাম আমি এখানে একটু লম্ব সাইন দিয়ে দিলাম, দরকার হয় লম্বটার নাম দিলাম আমি হচ্ছে এ এম লম্ব আঁকি। বিস্তারিত সব হচ্ছে তোমাদের এখানে ডিটেলসে বলা হয়েছে, যেগুলো বলা হয়েছে আমি সেগুলো মুখে বলতেছি তোমাদের বোঝার জন্য। তাহলে সেক্ষেত্রে এম একটা হচ্ছে লম্ব আঁকি। এরপরে কি করব? এরপরে তোমার হচ্ছে বিএন লম্ব আঁকবো। এম লম্বর পরে এই বি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আরেকটা লম্ব আঁকবো। খুব ভালো কথা, লম্ব আঁকছি, লম্ব আঁকতে কি বিএন, খুব ভালো কথা, তোমার এম একটা লম্ব আঁকছি, বিএন একটা লম্ব আঁকছি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই যে তোমার হচ্ছে এ থেকে এই বিন্দু থেকে এই যে বিএন এর উপরে, এ বিন্দু থেকে বিএন এর উপরে একটা লম্ব আঁকবো, লম্বের উপর লম্ব, হ্যাঁ, লম্বের উপর। তাহলে এই যে দেখো, তাহলে এটার নাম দিলাম হচ্ছে কি, নাম দিছে বিআর। ওকে, তাহলে কি কি করলাম? তিনটা লম্ব আঁকছি টোটাল। এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা এম, বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা,
তোমার বি এন, আবার হচ্ছে এই যে তোমার এই বিন্দু থেকে তোমার বি এন এর উপরে আরেকটা নাম কি এ আর। খুব ভালো কথা, লম্বগুলো এঁকে ফেলছি। এখন কথা হচ্ছে এই মানগুলো আমরা কয়েকটা মানগুলো আমরা এখান থেকে বের করব, কয়েকটা মান আমরা এখান থেকে বের করব। সেটা হচ্ছে কি যে দেখো ভাইয়া, আচ্ছা এটা হচ্ছে তোমার লম্বটা এখানে লম্ব হলো, তোমার হচ্ছে লম্বের জন্য এখানে যদি তোমার হচ্ছে লম্বটা হয়, আবার এখানেও তাহলে তোমার হচ্ছে 90 ডিগ্রি হবে। এইখানে যদি তোমার হচ্ছে লম্বের জন্য আমি লম্বের সাইনটা এই পাশে দিয়েছি, তার মানে কি এই পাশে 90 হলে অবশ্যই এই পাশেও 90 হবে। ওকে, এই পাশেও 90 হবে। আশা করি তোমরা মানে এই সাইনটার জন্য তোমাদের খুব বেশি বুঝতে অসুবিধা হবে না। এখন দেখো, সেটা হচ্ছে আমি এ আর এর মানটা বের করতে যাচ্ছি, এ আর আর এর। দেখো ভাই এ আর, এ আর, তাহলে এ আর আমি আগে লিখি তো, এ আর, এ আর। ওকে, এ আর ব্যাপারটা হচ্ছে কি দেখো তো, এই যে দেখো এইটা যদি মূল বিন্দু হয়, এটা যদি আমাদের মূল বিন্দু হয়, তার মানে এই যে পুরোটা হচ্ছে কি বলতো আমাদের ও এন, পুরোটা হচ্ছে ও এন। দেখো তো এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কি ও এন। ওকে, এখান থেকে হ্যাঁ, দেখো তো ব্যাপারটা আবার আবার একটু লক্ষ্য করে দেখি, তোমাদের হয়তো খুব বেশি অসুবিধা হবে না, একটু দেখো আরেকবার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি যে এখান থেকে ও থেকে এন, এই যে ও এন, ও থেকে এন, ও এন, এটা কেন, এটা ও এন নিলাম। ওকে, এই যে ও এন থেকে আমি যদি ও এম ব্যাপারটা দেখো, ও এন পুরাটা, হ্যাঁ পুরাটা, পুরাটা থেকে যদি আমি এই যে ও এমটা বাদ দিয়ে দিই, দেখো ও থেকে এমটা বাদ দিয়ে দিই, পুরাটা থেকে মানে এই যে এই পুরা অংশটুকু থেকে, পুরা অংশটুকু থেকে আমি যদি এতটুকু ব্যাপারটা বাদ দিয়ে দিই, তাহলেই কি আমি এই অংশটুকু পাচ্ছি না, এই অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু আর এ আর কি সেম, এই অংশটুকু আর এ আরটা সেম। ওকে, তার মানে আমরা হচ্ছে এখন এটা একটু মুছে দিই, তাহলে একটু দেখবো, যেটা হচ্ছে এখন ও এন মাইনাস কি করতে পারি আমি ও এম, ও এম লিখলাম। ভালো কথা, খুব ভালো কথা। এখন ভাইয়া অঙ্কের যে আমি যখন আঁকতেছিলাম তখন আমি বলে দিছিলাম না যে ভাইয়া এই যে আমি যে এখানে বিন্দু পর্যন্ত গেলাম, এই বিন্দুটা যে এক্স কমা ওয়াইটা যে এখানে আসছে, কিভাবে আসছে? প্রথমে এই যে এক্স অক্ষ বরাবর ও কি পরিমাণ গেছে, এক্স পরিমাণ গেছে, এই এক্স অক্ষ বরাবর ও এক্স পরিমাণ গেছে, তার মানে এই যে এখানে এখান থেকে এতটুকু হচ্ছে কি এক্স, তারপরে কি আবার ও ওয়াই পরিমাণ উপরে উঠছে, ও ওয়াই পরিমাণ উপরে উঠছে, তার মানে এই এতটুকু কি বলতো ওয়াই। আবার ঠিক একই রকম এই যে এর ক্ষেত্রেও ব্যাপারটা এমনই হয়েছে, ও প্রথমে এই যে এতটুকু পুরা পরিমাণ, এই যে পুরা এতটুকু পরিমাণ ও গেছে হচ্ছে কি বলতো এ গেছে, পুরো এতটুকু পরিমাণ ও গেছে এ, আর এই যে এইখান থেকে পুরাটা আবার, এখান থেকে পুরাটা আবার কত গেছে বি গেছে, এখান থেকে পুরাটা বি গেছে। আমি একটু কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, দেখো এইখান থেকে এতটুকু গেছে হচ্ছে ও এ, ওকে, আর এইখান থেকে এতটুকু পরিমাণ কি গেছে বি, বি গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ তোমরা কিন্তু বুঝতে পারছো আশা করি যে জটিল ব্যাপারটা আমরা। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কালারটাই বেশি ভালো লাগতেছে, তাহলে এখন দেখি। তাহলে ভাই এই যে তোমার হচ্ছে ও এন, এই যে ও এন, এই পুরো ব্যাপারটা ও এন, ও এন মানে কি হচ্ছে, ও এন মানে হচ্ছে আমার এ, এ হচ্ছে এ না, এই যে দেখো ও এন পুরোটা এ, আর এই যে ও এম, এই ছোট্ট ও এম, এই ও এম মানে কি হচ্ছে এক্স, এই যে এক্স, এ এক্স, তাহলে এ মাইনাস এক্স লেখা যাবে না, লেখা যাবে। এরপরে আমরা একটু দেখি যে এখানে আরেকটা কি বের করতে হবে, আমরা এ আরটা বের করছি, এবার আমি একটা কাজ করি, একটু বি আরটা বের করার চেষ্টা করি। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ নিয়েই আমার কাজ। ওকে, সমকোণী ত্রিভুজটা নিয়েই আমার কাজ। তাহলে আমি প্রথমে হচ্ছে এখান থেকে তোমার এ আর বের করছি, এখন আমি এখান থেকে বি আর বের করবো, এই দেখো বি আর, বি আরটা বের করবো, এই সমকোণী ত্রিভুজের বি আর বের করবো। এখন সমকোণী ত্রিভুজ কিভাবে বললাম, এই যে সমকোণ, এই যে সমকোণ লম্ব আঁকছি তো, সমকোণ। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা হবে কি বলতো বি আর, বি আর আর। এখন বি আর আর কিভাবে পাবো, ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম
কিভাবে দেখো তো, আমি হচ্ছে যদি তোমার এখান থেকে এই যে তোমার বিএন পুরোটা বিএন থেকে পুরোটা দেখো বিএন, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত বিএন, বিএন থেকে তোমার এই যে ছোট্ট আর এনটা যদি বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমি এই যে বিআরটা পেয়ে যাব। ওকে, আর এন। এখন আমি কি করব, আর এনটা তাহলে এখানে দেখি তো আর কোনো মান আছে নাকি এক্স আর বি দিয়ে বা ওয়াই বি দিয়ে, এগুলো কোনো মান আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে আছে। এই যে বিএন, বিএন মানে কি বি, দেখো বিএন এই যে বড় বিএন মানে বি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে আমি কি লিখতে পারি, বি লিখতে পারি। সহজ, কঠিন না একদম, হ্যাঁ সহজ ব্যাপারটা, একটু ভেঙে ভেঙে পড়লেই সহজ। তারপরে দেখো এই যে দেখো তোমার হচ্ছে এই যে তুমি বলছো ভাই এই যে তাহলে আর এন মানে তো কিছু নাই, আর এন মানে কিছু নাই, আমিও বলতেছি আর এন মানে কিছু নাই, কিন্তু আমি আরেকটা কথা বলতেছি যে এখানে এম মানে আছে, এম মানে এখন এটা তো সমানই, এটা তো সমানই, এই যে এতটুকু পর্যন্তই গেছে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও কি হয়ে যাবে বলতো, ওয়াই, এটাও হয়ে যাবে ওয়াই। ওকে, তার মানে এটা হলো আমার a মাইনাস এক্স, এটা হলো আমার b মাইনাস ওয়াই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ এতটুকু বোঝা গেছে, ঠিক আছে? এখন সেক্ষেত্রে এখন আমাদের লাগবে হচ্ছে কি যে এবিটা, এবি, এবি তো আমাদের হচ্ছে কি বলতো তোমার বের করতে বলছে, আর এখানে সমকোণী ত্রিভুজের এবিটা কি, অতিভুজ, সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে কি, অতিভুজ, বোঝানো গেছে না? যে এবি হচ্ছে কি বলতো আমাদের অতিভুজ। ওকে, এই যে সমকোণের অপোজিটটাই হচ্ছে অতিভুজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, যে এটাকে একটু ছোট করে আমরা এখানে অঙ্ক করে ফেলবো, এত কিছু করা লাগবে না, আমি যে এখানে একবারে করে ফেলছি। তাহলে এই যে নাম কি, ত্রিভুজ এ বি আর সমকোণী, ঠিক আছে? সমকোণী ত্রিভুজে, হ্যাঁ সমকোণী ত্রিভুজ দেখে নিতে হয়, বানান বললে ঝামেলা, হ্যাঁ বানান বললে ঝামেলা। এ বি আর আসলো না কেন, এ বি আর, হ্যাঁ সমকোণী ত্রিভুজে, তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজ কি বলতো ভাইয়া, এই যে অতিভুজ, এই যে এবি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু কি বলা যায় তোমার হচ্ছে, দেখো তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে লম্ব ভূমি তুমি যেটা ইচ্ছা সেটা ধরে নাও, হ্যাঁ দুটাই যোগ, কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম এ আর স্কয়ার, হ্যাঁ প্লাস হচ্ছে বললাম বি আর স্কয়ার, ধরে নিলাম। ওকে, আচ্ছা এখন কি করা যায় ভাই, এ আর বি আর এর মান বসাই দেন, হ্যাঁ বসাই দিলাম, তোমরা বলতেছো বসাই দিলাম আমার হচ্ছে বি মাইনাস ওয়াই, এতটুকু ক্লিয়ার? আমার কিন্তু এ বি স্কোয়ারের মান চাই না, চাইছে এ বি এর মান, তাহলে এখন আমি যেভাবেই হোক এ বি এর মানটা বের করব, তাহলে যেভাবেই হোক আর কিছু করা লাগবে না, এ বি এর মানটা কি করব, শর্টে মারবো সুন্দর মতন, এই যে দেখো স্কোয়ারটা যদি সাইড চেঞ্জ করে তাহলে জানি ওই পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে রুট হবে, তাহলে এ বি এখানেও একটু এ বি স্কোয়ার দিয়ে দিই, যদিও এখানে পুরো ব্যাপারটাই করা আছে, কিন্তু তোমাদের বুঝার জন্য আমি আবার হচ্ছে নতুন করে করে দিচ্ছি সহজ করে, যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কোনো প্রকার অসুবিধা হবে না। প্লাস মাইনাস এটা হবে এ মাইনাস এক্স হোল স্কোয়ার, এইটা আবার প্লাস মাইনাস কেন দিলেন, ঝামেলা তো, রুট দিলেই সবসময় কি প্লাস মাইনাসটা আমরা ব্যবহার করব, অবশ্যই প্লাস মাইনাসটা ব্যবহার করব। কেন ব্যবহার করি, আচ্ছা আমরা একটু দেখি, আমরা জানি যে রুট আর স্কোয়ারে আমরা জানি যে ব্যাপারটা একটু কাটাকাটি হয়ে যাওয়ার ব্যাপার আছে, চলে যাওয়ার ব্যাপার আছে, তো তার মানে আমি যদি একটু দেখি যে এখানে ভাইয়া ধর আমার 4, ঠিক আছে 4, এখন 4কে আমার রুট করতে বলছে ভাইয়া আপনি 4কে একটু রুট করেন, ধরো অন্য আমি হচ্ছে 4কে রুট করলাম, এখন বলছে ভাইয়া তাহলে আমি যদি এইভাবে লিখি যে 2 স্কোয়ার আর হচ্ছে উপরে রুট, তাহলে কাটাকাটি করলে কত হয়, এই যে তো আমি জানি স্কোয়ার রুট নাকি চলে যায়, স্কোয়ার রুটে নাকি কাটাকাটি হয়ে যায়, আর হচ্ছে থাকে কি 2, ভালো কথা 2 থাকে, আচ্ছা খুব ভালো কথা, দেখি তো আরেকটা করা যায় কিনা, হ্যাঁ এটা তো হইলোই 2 হইলো, হ্যাঁ আমি জানি 4কে রুট করলে 2 হয়, আচ্ছা দেখি আরেকটা দেখি,
এই যে দেখি তো আমি -2 হোল স্কয়ার দিলাম, -2 হোল স্কয়ার। এখন তোমরা বলো যে কেন এই যে 4 ছিল কেন -2 হোল স্কয়ার দিলে? ভাই -2 হোল স্কয়ার দিলে কি ভুল হয় নাকি? তোমার হচ্ছে মাইনাসের পাওয়ার যদি কোনো জোড় হয়, কোনো জোড় নাম্বার হয়, তাহলে আমরা জানি যে সে মাইনাসটা থাকে না। যেমন -2 আর -2 গুণ করলে কি হয়? +4। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, যে প্লাস হয়ে যায়, ঠিক আছে? তার মানে এইখানে এখন যদি স্কয়ার রুটে কাটাকাটি চলে যায় তাহলে কি -2 আসবে। তাইলে তোমার হচ্ছে এই যে একই √4 এর জন্য মান পাইলাম কি? দুইটা। একই √4 এর জন্য মান পেলাম দুইটা, +2 আবার কি -2 পেলাম না? তুমি দুইটা মান কি পাওয়া যেতে পারে না রুট করলে? তাহলে প্লাস মানও পাওয়া যেতে পারে, মাইনাস মানও পাওয়া যেতে পারে এট এ টাইম। তো সেজন্য আমাদের এটা লেখাই লাগবে, না লিখলে ভুল আছে। ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমি বাদ দিয়ে আমরা হচ্ছে এখানে চলে আসি, যেখানে ছিলাম সেখানে চলে আসি। আচ্ছা, তার মানে এখানে আমি দিতে পারি হচ্ছে কি আমার প্লাস এই যে b - y হোল স্কয়ার, b - y হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া যে এখানে তোমার এই মাইনাস মানটা, এবি মানে কি? আমি দূরত্ব বের করছি, তাই তো? এবি মানে একটা দুইটা বিন্দু আছে, সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন কথা হচ্ছে দূরত্ব না কখনো ঋণাত্মক হয় না, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, যদিও রুট করলে প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু যেটার মান আমি বের করতেছি সেটাও আমাকে দেখতে হবে যেটা কি আসলে আদৌ ঋণাত্মক হয় কি হয় না। ঋণাত্মক কিন্তু হয় না, দূরত্ব ঋণাত্মক হয় না। সেজন্য আমি কথাটাই যে এতটুকু কথা একটু লিখে দিতে পারি যে যেহেতু দূরত্ব সব সময় তোমার হচ্ছে সব সময় হবে, হ্যাঁ সব সময় কি হবে বলতো? অঋণাত্মক হবে। হ্যাঁ, অঋণাত্মক মানে ধনাত্মক, অঋণাত্মক মানে ধনাত্মক, পজিটিভ, পজিটিভ হবে, কখনো ঋণাত্মক হবে না। তাহলে ঋণাত্মক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস মানটা আর নিব না, মাইনাস মানটা আমি নিব না, দেখাবো এখানে ঠিকই, কিন্তু লাস্টে এসে উত্তরে আমি আর হচ্ছে এই মাইনাস মানটা আমি আর নিব না। আমি লিখে দিব কি বলতো? এই যে এ বি এর দৈর্ঘ্যটা, এটা জাস্ট পজিটিভ মানটা, এটার পজিটিভ, অতএব এ বি দৈর্ঘ্য ইকুয়ালস টু কি হবে? এত। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল গতে, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। আমি তো এটা এটাই তো ছিলাম। কোশ্চেনে কিন্তু আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। এই যে দেখো, ওই যে দেখো, এখানে বড় করে দেখি আমরা, যে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, তোমাদের বইও আছে, বইটার মধ্যে আছে x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার আর উপরে রুট ওভার। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা প্রমাণ করছি, সেটাই কিন্তু সুন্দরভাবে প্রমাণ করে ফেলেছি। চলে যাই একটু প্রমাণটা দেখে, এত কষ্ট করে করছি, রং বেরঙের কালার। হ্যাঁ, এই যে তাহলে এটাই প্রমাণিত, লাস্টে লিখে দিবা প্রমাণিত। আর এখানে কিছু কথা আছে, আমি মুখে যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা শুধু জাস্ট একটু খাতায় লিখে দিও, তাহলেই হয়ে যাবে ফুল মার্ক, ফুল মার্ক হয়ে যাবে। এখনো পর্যন্ত তোমরা যারা ইজি হ্যামেদ বইটি সংগ্রহ করো নাই, তোমরা দ্রুত বইটি সংগ্রহ করে ফেলো। অপর একটি ভিডিও দেখার জন্য তোমাদের আবার আমন্ত্রণ রইল। আর এখন এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।